বাবার মৃত্যুর পর উইল খুলে দেখা গেল পুরো সম্পত্তির মালিক একজন অচেনা মেয়ে। টেবিলের চারপাশে আমরা চার ভাইবোন স্তব্ধ হয়ে বসে আছি। আমাদের পারিবারিক আইনজীবী মিস্টার রহমান চশমাটা নাকের ডগায় নামিয়ে গম্ভীর গলায় উইলের শেষ লাইনটি পড়লেন। ঘরের ভেতরের সিলিং ফ্যানটা ক্যাসক্যাস করে ঘুরছে, কিন্তু আমার মনে হচ্ছিল চারপাশের বাতাস একদম জমে বরফ হয়ে গেছে। আমার বড় ভাই আসাফ সাহেব, যিনি নিজেকে সব সময় এই পরিবারের অঘোষিত সম্রাট মনে করতেন, তিনি হুট করে দাঁড়িয়ে গেলেন। তার মুখটা রাগে লাল হয়ে গেছে। টেবিল চাপড়ে তিনি চেঁচিয়ে উঠলেন, ইম্পসিবল! রহমান সাহেব, আপনি নিশ্চয়ই কোথাও ভুল করছেন। বাবা তার পৈতৃক সম্পত্তি, এই আলিশান বাড়ি, ফ্যাক্টরি সব একজন অচেনা মেয়ের নামে লিখে দিয়ে গেছেন। কে এই আরিশা রহমান? আমরা তো কোনোদিন এই নামের কাউকে চিনিই না। রহমান সাহেব শান্ত ভঙ্গিতে উইলের কাগজগুলো ফাইলে পড়লেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসাফ, আমি তোমার বাবার দীর্ঘদিনের বন্ধু আর এই পরিবারের আইনি সাহায্য করি। এই উইলে চৌধুরী মোহাত্তাজ হোসেন নিজের দস্তখত আছে, আর দুজন নিরপেক্ষ সাক্ষীও আছে। আইনগতভাবে এই উইলে কোনো খুঁত নেই। তোমার বাবা তার সম্পূর্ণ সচেতন জ্ঞান থাকা অবস্থায় এই সিদ্ধান্ত নিয়েছেন। মেজ বোন তানিয়া ফুঁপিয়ে কেঁদে উঠল। তার মানে আমরা রাস্তায় বসে গেলাম? সারা জীবন আমরা বাবার সেবা করলাম, আর শেষ বয়সে এসে বাবা আমাদের এভাবে ঠকালেন, একটা বাইরের মেয়ের জন্য? আমি রাইয়ান, পরিবারের ছোট ছেলে, চুপচাপ কোনায় বসে পুরো দৃশ্যটা দেখছিলাম। বাবার প্রতি রাগ বা সম্পত্তির প্রতি ক্ষোভের চেয়ে আমার ভেতরে এক তীব্র কৌতূহল কাজ করছিল। বাবা মানুষটা আমোদে ছিলেন, কিন্তু তার ভেতরে একটা বিশাল রহস্যের দেয়াল ছিল, যা আমরা কোনো ভাই বোন কখনো ভাঙতে পারিনি। 3 মাস আগে যখন হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার শেষ কথাটা ছিল, রাইয়ান, আলমারির নিচের ড্রয়ারটা। তখন তিনি শেষ কথা বলতে পারেননি। আজ বুঝলাম বাবা আসলে কী ইঙ্গিত করতে চেয়েছিলেন। উইলের একটা শর্ত আছে। রহমান সাহেবের কথায় সবার মনোযোগ আবার তার দিকে ফিরল। কী শর্ত? বড় ভাইয়া দাঁত কিরকির করে জিজ্ঞেস করলেন। আগামীকাল সকাল 10টায় আরিশা রহমান এই বাড়িতে আসবে। উইলের শর্ত অনুযায়ী সে এই বাড়িতেই থাকবে। আর তোমরা যদি এই সম্পত্তির অংশ বা মাসিক কোনো খরচ দাবি করতে চাও, তবে আগামী 1 বছর তোমাদের এই বাড়িতে আরিশার সাথে মিলেমিশে থাকতে হবে। 1 বছর পর আরিশা নিজেই সিদ্ধান্ত নেবে সে সম্পত্তির কোনো অংশ তোমাদের দেবে কি না। আর যদি তোমরা এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও, তবে তোমরা আইনগত 1 পয়সাও পাবে না। রহমান সাহেবের কথা শুনে পুরো ড্রয়িং রুম যেন একটা বোমা ফাটল। আসাফ ভাইয়া আর তানিয়া আপা ক্ষোভে ফেটে পড়লেন। সেজ ভাই ফাহিম, সে এতক্ষণ মোবাইল টিপছিল, সে এবার নড়ে চড়ে বসলো। রাতটা আমাদের কারও ঘুম কাটেনি। সবার মনে একটাই প্রশ্ন, কে এই আরিশা? বাবার সাথে তার সম্পর্ক বা কী? বাবা কি গোপনে কোনো বিয়ে করেছিলেন, নাকি এই মেয়ে বাবার কোনো অবৈধ সন্তান? নানা রকম নোংরা ও কুৎসিত চিন্তায় ভাইদের ঘুম বিষিয়ে উঠল। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল ঘটনা এতটাও সস্তা নয়। বাবার যাই হোক, একজন নীতিবান মানুষ ছিলেন। পরদিন সকাল 10টা। আমরা চার ভাই বোন ড্রয়িং রুমে আদালতের আসামির মতো বসে আছি। বাইরে একটা কালো রঙের গাড়ি এসে থামার শব্দ হলো। আমাদের সবার চোখ দরজার দিকে। কয়েক মুহূর্ত পর দরজা ঠেলে ভেতরে ঢুকলো একটি মেয়ে। পরনে সাদামাটা একটা সালোয়ার কামিজ, কাঁধে একটা সাধারণ ঝোলা ব্যাগ। বয়স বড়জোর 23 কি 24। চেহারায় অত্যন্ত শান্ত, কিন্তু চোখের দৃষ্টিতে এক অদ্ভুত দৃঢ়তা। কোনো আভিজাত্যের অহংকার নেই, নেই কোনো চাতুর্য। তাকে দেখে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক মনে হতো দূরের কথা। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলেই মনে হয়। মেয়েটি ঘরে ঢুকে আমাদের দিকে তাকিয়ে আলতো করে একটু হাসলো। তারপর বলল, আসসালামু আলাইকুম, আমি আরিশা। মোতাহের আঙ্কেল, মানে চৌধুরী সাহেবের উইল সূত্রে আমি আজ এখানে এসেছি। আসাফ ভাইয়া সোফা থেকে উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বললেন, চৌধুরী সাহেব, আঙ্কেল, নাটক বন্ধ করো মেয়ে। পরিষ্কার করে বলো, কোন জাদু বলে তুমি আমার বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছো? ব্ল্যাকমেইল করেছো নাকি? বা না কোনো জালিয়াতি চক্রের সদস্য তুমি? আরিশা আসাফ ভাইয়ার এই দৃঢ় আচরণে একটুও দমে গেল না। সে তার ব্যাগটা সোফায় রেখে সোজা ভাইয়ার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনারা যেভাবে ভাবছেন বিষয়টা তেমন নয়। এই সম্পত্তি আমি চেয়ে নেইনি, আমাকে দেওয়া হয়েছে। আর আমি কেন এসেছি তার উত্তর এই ডায়েরিতে লেখা আছে। আরিশা তার ব্যাগ থেকে একটা পুরনো চামড়ার ডায়েরি বের করলো। ডায়েরিটা দেখেই আমার বুকটা স্যাঁত করে উঠল।
ওটা বাবার প্রিয় ডায়েরি ছিল, যা সব সময় বাবার কাছেই থাকতো।